আচ্ছা, আপনি যদি জন্ম থেকে অথবা এমন একটা চশমা যেটা পড়লে আপনি বুঝতে পারেন যে কার সাথে কার শারীরিক সম্পর্ক রয়েছে অথবা কার সাথে কার গভীর সম্পর্ক রয়েছে। এই চশমা দিয়ে শুধু সম্পর্ক নয়, মানুষের লুকানো আবেগ, ইচ্ছা এবং সত্যও দেখা যায়। ঠিক এমনই অদ্ভুত কাহিনী নিয়ে প্রকাশ হয় এস লাইন নামে এই কোরিয়ান ড্রামাটি। সো স্বাগতম MS সিনেমা বাজে আজকের এক্সপ্লেনেশনে। আমরা আজকে আলোচনা করব 2025 সালের একটি সাহসী ও আলাদা থ্রিলার সিরিজ যার নাম এস লাইন। গল্প শুরু হয় শিন হুনহেপ নামের এক রহস্যময় তরুণের মাধ্যমে, যে জন্ম থেকেই এস লাইন দেখতে পেত। এস লাইন মানে হচ্ছে মাথার উপর অদৃশ্য লাল দাগ, যেটা দুজন মানুষের মাঝে তৈরি হয় যদি তারা শারীরিক সম্পর্ক করে থাকে। আচ্ছা, যাই হোক, প্রথমে আমরা দেখি শিং হুনহেপ নামে মেয়েটি একটি গাড়ির শব্দে ঘুম থেকে ওঠে। তখন আমরা জানতে পারি এই মেয়েটি জন্ম থেকেই এই এস লাইনগুলো দেখতে পেত। কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হয় তখন সে এই লাইনগুলোর মানে বুঝতে পারে। সে বুঝতে পারে একমাত্র সেই এই লাইনগুলো দেখতে পায়। প্রথমেই সেই লাল দাগগুলো খুব স্বাভাবিক মনে করত, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে এই লাল দাগগুলো একটা মানুষের জীবন নিয়ে নিতে পারে। কিন্তু এটা কিভাবে সম্ভব, হয়তো গল্পের ভেতরে আমরা সেটা জানতে পারবো। যাই হোক, এরপর আমরা দেখি মুনহেব জানালা দিয়ে বাইরে ওই গাড়িটির দিকে তাকায় যেটার হর্নের শব্দে সে ঘুম থেকে উঠেছে। সে দেখতে পারে একটা স্কুলের মেয়েকে ওই গাড়ির ভিতরে থাকা লোকটি তার গাড়িতে করে স্কুলে দিয়ে আসতে বলছিল, কিন্তু মেয়েটি যেতে চাইছিল না। তখন আমরা দেখি মেয়েটির মাথায় একটা বা দুইটা এস লাইন, কিন্তু গাড়ির ভিতরে থাকা লোকটির মাথায় অসংখ্য এস লাইন রয়েছে। আবার একটা এস লাইন ওই লোক মাথার থেকে স্কুলের মেয়েটির মাথার লাইনের সাথে যুক্ত ছিল। এটার দ্বারা আমরা বুঝতে পারি ওই লোকটি এই স্কুলের মেয়ের সাথে ইন্টিমেট হয়েছিল। যাই হোক, এরপর আমরা দেখি হুনহেপের জানালাটি কার্ডবোর্ড দিয়ে সম্পূর্ণটা ঢাকা থাকে। ঠিক তখন সে পাশের বাসার একটি মহিলাকে দেখতে পায়, তার মাথায় অনেকগুলো এস লাইন ছিল। ঠিক তখন এই মহিলাটি হুনহেপকে জানালা দিয়ে একটা হাই দেয়। এটা থেকে সে সাথে সাথে জানালাটা বন্ধ করে ভেতরে চলে যায়। এরপর আমরা দেখি মেয়েটি টিভি দেখছিল। আসলে সে টিভির লোকদেরও এসলাইন দেখতে পাই। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাকে মেয়েটি ছোটবেলা দেখতে পাই। সে ছোটবেলা থেকে এসব এসলাইন দেখতে পেত, কিন্তু সে এসবের মানে বুঝতো না। সে খাতায় একটা ছবি আঁকে যেখানে তার বাবা মা এবং আন্টি ছিল, এবং সবার মাথায় উপরে থাকা এসলাইনগুলো এঁকেছিল। কিন্তু একদিন হুনহেপের মা এই ছবিটি দেখে ফেলে। এই ছবিগুলোর উপর এসলাইনগুলো দেখে হুনহেপের মা বুঝতে পারে যে তার বাবা তার আন্টির সাথে গোপন সম্পর্ক ছিল। আসলে হুনহেপের মা আগে থেকেই সন্দেহ করছিল। যখন সে এই সততা জানতে পারে তখন সে হুনহেপের বাবাকে রাগে দুঃখে ছুরি দিয়ে হত্যা করে। এরপর আমরা দেখি হুনহেপ যখন বড় হয় তখন সে সব বুঝতে পারে। এ কারণে সে বাবার মৃত্যুর জন্য নিজেকে সে দোষী মনে করে, তাই সে এই ক্ষমতাকে অভিশাপ মনে করে। হুনহেপ আর এসব সহ্য করতে পারছিল না। সে তখন আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সে বাড়ির ছাদ থেকে লাফ দেয়, দরজার সাথে গলায় ফাঁস দেয়, হাতের শিরা কাটে, কিন্তু কোনো না কোনো ভাবে সে বেঁচে যায়। তারপর সিন বাস্তবে শিফট হয় এবং আমরা দেখি তার দরজায় কে যেন কলিং বেল বাজায়। সে চমকে যায়। তখন সে দরজার ফুটো দিয়ে দেখে কিছুক্ষণ আগে জানালা দিয়ে পাশের বাসার সেই মহিলাকে দেখেছিল, সে কলিং বেল বাজিয়েছে। তখন এই মহিলাটি বলে, আমি কিছুদিন আগে এখানে শিফট করেছি। আমি সাধারণত সবার জন্য রাইস কেক নিয়ে যাই, কিন্তু তোমার জন্য ফল এনেছি। এই মহিলাটা ভেবেছিল হুনহেপ দরজা খুলবে, কিন্তু হুনহেপ আর দরজা খুলে না। আসলে সে তার বাবার হত্যার ঘটনার পর থেকে ইন্ট্রোভার্ট হয়ে যায়। সে সবার থেকে দূরে থাকতে চায়, তাই সে তেমন বাইরে বের হয় না। যাই হোক, সে যখন দরজা খুলে না তখনই প্রতিবেশী মেয়েটি একটা ব্যাগ দরজার সামনে রেখে চলে যায়। কিছুক্ষণ পর হুনহেপ দরজাটা একটু ফাঁক করে ব্যাগটা ভিতরে নিয়ে যায়। সে ব্যাগটি খুলে দেখতে পারে ব্যাগের ভেতর কয়েকটা আপেল রয়েছে। সেখান থেকে একটা আপেল নিয়ে সে খাওয়া শুরু করে। এরপরে আমরা দেখি শুরুতে আমরা যে কালো গাড়িটি দেখেছিলাম সেটাকে একটা পুলিশ স্টেশনের সামনে পার্ক করতে দেখি, কিন্তু সে পার্ক করার সময় পাশের একটা গাড়ির সাথে ধাক্কা দেয়। ওই গাড়িতে একটা স্ক্র্যাচ পড়ে যায়, কিন্তু লোকটি ওই স্ক্র্যাচকে গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে ওই লোকটির নাম জিও। সে এই গল্পের হিরো। সে একজন পুলিশের ডিটেকটিভ। যাই হোক, এছাড়া এর আরেকটা পরিচয় হলো সে একটা পাকা প্লেবার। আচ্ছা, এরপর আমরা দেখি সে তার অফিসে যায় এবং অফিসে ঢুকে একজন সহকর্মীকে সরি বলে। এই সহকর্মী তার বন্ধু ছিল। তখন তার বন্ধু জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে, তুমি আমাকে সরি বললে কেন? তখন সে বলে, না কিছু হয়নি, পরে বলবো। তখন সহকর্মী বিষয়টা বুঝে ফেলে কিছু তো একটা হয়েছে। সে জিউকে জিজ্ঞেস করে, তুমি কি আবার আমার গাড়িতে ধাক্কা দিয়েছ? তখন জিউ মুচকে এসে দেয়। এরপর আমরা একটা স্কুল দেখতে পারি। সেখানে একটা মেয়ে দ্রুত হেঁটে যাচ্ছিল। মেয়েটি একটু গুন্ডা টাইপের ছিল। স্কুলের বাকি মেয়েদের সে খুবই জ্বালাতন করত। যাই হোক, আমরা দেখি একটা ফ্লোর মুছার মপ নিয়ে সে স্কুলের ছাদে যায়। তখন আমরা দেখি ওই ছাদে কয়েকটা মেয়ে মিলে একটা মেয়েকে মারছিল। তখন এই গুন্ডা মেয়েটি এক দৌড়ে গিয়ে ওই মেয়েটির বুকে লাথি মারি। আসলে এই গুন্ডা মেয়েটি এই গ্যাংয়ের লিডার ছিল। আসলে যাকে তারা মারছিল সে মেয়েটির নাম হলো লিউ। প্রথমে আমরা যে ডিটেকটিভ জিউকে দেখেছিলাম উনি হচ্ছে মিউকের আঙ্কেল। যাই হোক, মিউকে মেয়েগুলো মারছিল এবং বলছিল, আমরা যে টাকা চেয়েছিলাম তা নিসনি কেন? জানি তোর চাচা পুলিশ অফিসার, তাই বলে আমাদের টাকা আনবি না? কাল যদি টাকা না আনিস তাহলে তোকে ছাদ থেকে সত্যি সত্যি ফেলে দেব। আমরা দেখি এই গুন্ডা মেয়েগুলোর সাথে তিনজন ছেলেও রয়েছে।
যারা পাশে বসে এসব দেখছিল কিন্তু কিছুই বলছিল না। এরপরে সিনে আমরা লিউইকের চাচা ডিটেকটিভকে দেখতে পারি। জিউইক এবং কিছু পুলিশ অফিসার মিলে এক জায়গায় ইনভেস্টিগেশন করতে আসে। সেখানে 29 বছরের একটা মেয়ে খুন হয়, কিন্তু এই খুনের পেছনে কারণ কি, কেন খুন করা হয়েছে, কিভাবে হয়েছে তারা কিছুই বুঝতে পারছিল না। কারণ রুমটা ছিল খুবই গুছানো এবং ডেড বডিটা খুবই ক্লিন ছিল। তারা কোনো ক্লুই খুঁজে পাচ্ছিল না। তখন পাশের বিল্ডিং থেকে একটা প্রতিবেশী ডিটেকটিভের কাছে এসে বলে গতরাতে একটা লোককে কালো হেলমেট পরে এই মেয়েটির ঘরে ঢুকতে দেখেছিল। এরপর পুলিশ এই মেয়েটির সম্পর্কে বিভিন্ন ইনভেস্টিগেশন করে জানতে পারে এই মেয়ের একটি বয়ফ্রেন্ড ছিল, যার সাথে 1 বছর আগে ব্রেকআপ হয়ে গিয়েছিল। তখন জিউক এবং তার বন্ধু ভাবে এই এক্স বয়ফ্রেন্ডকে যদি খুঁজে বের করা যায় তাহলে হয়তো কোনো ক্লু পাওয়া যাবে। এরপরে আমরা দেখি হুনহেপের কাছে একটা পার্সেল আসে এবং সে এটি হালকা দরজা খুলে সে পার্সেলটি ঘরের ভিতরে নিয়ে আসে। এই পার্সেলের ভেতরে একটি পেপারে লেখা ছিল এটা একজনের জন্য অনেক। এটা দ্বারা আমরা বুঝি পার্সেলটি হয়তো পাশের মহিলাটি পাঠিয়েছে। যাই হোক, পার্সেলটি যখন সে খুলছিল ঠিক তখন টিভিতে এই মেয়েটির খুনের নিউজটি চলছিল। এই খুনের ঘটনাটি তার বাড়ির আশপাশে ঘটেছিল, তাই সে এটি মনোযোগ দিয়ে দেখছিল। সে টিভিতে খেয়াল করে একটা কালো হেলমেট পরা ছেলে যার মাথায় শুধু একটি স্ল্যাং। তখন সে মনে মনে ভাবে কারো মাথায় 100 স্ল্যাং থাকা যেমন অস্বাভাবিক, তেমন একটা স্ল্যাং থাকাও অস্বাভাবিক। তাও এটা যদি কোনো ক্রাইম স্পটে দেখা যায়। হুনহেবের এই লোকটার প্রতি সন্দেহ হয়। ঠিক সেই মুহূর্তে হুনহেব রাস্তায় একটি বাইক থামার শব্দ শুনতে পায়। জানালা খুলে কালো হেলমেট পরা একটা লোক দেখতে পায়, যার মাথায় একটা স্ল্যাং ছিল, ঠিক ওই টিভিতে দেখা লোকটির মতো। এটা দেখে সে একটু ভয় পায়। তখন সে ভয়ে ইমার্জেন্সি নাম্বারে কল দিতে যায়, কিন্তু সে দেখে তার ফোনটা বন্ধ হয়ে আছে। হেলমেট পরা লোকটি তাকে যে ফল দিয়েছিল সে প্রতিবেশীর বাসায় যাচ্ছিল। এটা দেখে সে ভাবে লোকটি হয়তো প্রতিবেশী মেয়েটির কোনো ক্ষতি করবে। তখন সে দৌড়ে ফোনের কাছে যায়। সে দেখে তার ফোন চার্জ নেই। তখন সে তাড়াহুড়া করে ফোন চার্জে দেয় এবং সে ইমার্জেন্সি নাম্বারে কল দেয়। সে কল দিয়ে বলে কালো হেলমেট পরা লোকটা আমার বাড়ির সামনে। ঠিক তখনই হুনহেপ দেখতে পারে হেলমেট পরা লোকটির প্রতিবেশী পরিচিত। তখন সে কোনো কথা না বলে কলটা রেখে দেয়। হুনহেপ দেখতে পারে যখন প্রতিবেশীর সাথে ছেলেটা ইন্টিমেট হচ্ছিল তখন একটা স্ল্যাং তৈরি হয়ে একে অপরের সাথে কানেক্ট হচ্ছিল। এটা দেখে সে একটু অসুস্থ ফিল করে। সে তার সামনে অনেকগুলো এয়ারলাইন দেখতে পায় যেগুলো আকাশে উড়ে যাচ্ছিল। যাই হোক, এরপর আমরা ওই স্কুলে দেখতে পাই যেখানে ওই গুন্ডা মেয়েগুলো মিউনকে মেরেছিল। মিউন মার খাওয়ার কারণে সে আজকে স্কুলে আসেনি, তাই ওই গুন্ডা মেয়েগুলো লিওনের লকারটা ভেঙে ফেলে। সেখান থেকে তারা একটা চিঠি পায়। চিঠিটা দেখে তারা হাসতে থাকে, কিন্তু চিঠিতে কি লেখা ছিল সেটা আমাদের দেখানো হয় না, হয়তো আমরা পরে জানতে পারবো। যাই হোক, তখন আমরা দেখি ডিটেকটিভ জিউন বাসায় আসে। তখন লিওন তার কাছে এসে বলে আমাকে কিছু টাকা দিতে পারবে। তখন জিউন তাকে কিছু টাকা দেয় এবং বলে আপাতত এগুলো রাখো, কাল আরো দেব। কিন্তু লিওন বলে আমাকে আরো বেশি টাকা দিতে পারবে। তখন জিউন একটু অবাক হয়। সে তার কাছে গিয়ে দেখে তার ঠোঁটে এবং হাতে আঘাতের দাগ রয়েছে। তখন সে তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, কিন্তু লিওন কোনো কথা না বলে তখন লিওন বলে তাতে তোমার কি। তখন সে রুমে গিয়ে ভেতর থেকে দরজা লক করে দেয়। এদিকে আমরা জানতে পারি তাদের মধ্যে সম্পর্ক তেমন ভালো ছিল না। এরপর জিউন ব্যালকনিতে যায়। ঠিক তখন তার বন্ধু কল দেয়। সে বলে কালকে একটা মেয়ে আমাকে কল দিয়েছিল। সে বলছিল কালো হেলমেট পরা লোকটাকে সে দেখেছে। পরে জিউন এই মেয়েটির লোকেশন জানতে চায়। তারপর সে দেখে তার বাসার পাশেই ওই মেয়েটির বাসা। তখন জিউন হুনহেপের জানালার দিকে তাকায়। সে দেখে জানালা কার্ডবোর্ড দিয়ে ঢাকা ছিল। তখন সে একটু অবাক হয় এবং হুনহেপের বাসায় যায়। সে দরজার সামনে যেয়ে কলিং বেল দেয়, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না। কিন্তু ভেতর থেকে হুনহেপ দরজার ছিদ্রতে দেখে এবং একটু অবাক হয়, কারণ জিউনের মাথার থেকে অনেকগুলো লাইন উপরে উঠছিল। হুনহেপ এই প্রথমবার এতগুলো লাইন কারো মাথায় একসাথে দেখলো। যাই হোক, সেই পর্দা সিঁড়ি দিয়ে একটা চশমা পরা লোক উপর থেকে নিচে নামছিল। সে জীবনকে হুনহেপের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে জীবনকে বলে এটা করে কোনো কাজ হবে না, ভেতর থেকে কেউ বের হবে না। এটা বলে চশমা পরা লোকটি সেখান থেকে চলে যায়। এরপর জীবন দরজার সামনে দাঁড়িয়ে বলে আমি একজন পুলিশের অফিসার। কালকে আপনি পুলিশকে কল করেছিলেন। আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে বলেন। এটা হয়তো মার্ডার কেসের কোনো এভিডেন্স হতে পারে। এটা শোনার পর হুনহেপ দরজা হালকা ফাঁক করে। সে বলে গতকালকে আমি ভুল করে পুলিশকে কল করেছিলাম। তখন জিউল বলে তুমি কি আমাকে পুরোটা বলতে পারবে। তখন সে বলে আমি একটা কালো হেলমেট পরা লোককে দেখেছিলাম। আমি ভেবেছিলাম 204 নম্বর রুমের মহিলাটা হয়তো কোনো বিপদে আছে, কিন্তু তারা আসলে কাপল ছিল। এসব শোনার পর জিউক হুনহেপকে জিজ্ঞাসা করে তুমি কি স্টুডেন্ট। এটা শোনার পর হুনহেপ দরজা বন্ধ করে দেয়। এরপর আমরা আবার কালো হেলমেট পরা লোকটাকে দেখতে পাই, কিন্তু অবাক করার বিষয় হলো তার মাথায় শুধু একটা স্ল্যাং ছিল। কিন্তু ওই দিন তো সে প্রতিবেশী মহিলার সাথে ইন্টিমেট হয়েছিল। এই জিনিসটা হুনহেপকে একটু অবাক করে। এরপর আমরা দেখি মিউন বসে আছে একটা এটিএম এর সামনে। ঠিক তখন এটিএম থেকে টাকা তুলে একটা মহিলা বের হয়। ওই মহিলাটি একটি গলি দিয়ে যাচ্ছিল। ওই মহিলার পেছন পেছন মিউনে যাচ্ছিল। তার উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না। সে এবং এই মহিলাটি একটি গলির ভেতর দিয়ে যাওয়ার সময় আশপাশে যখন কেউ ছিল না
সেই মহিলাটার ব্যাগ নিয়ে দৌড় দিতে চেয়েছিল, কিন্তু সেই মুহূর্তে কয়েকটা ছেলে সেখানে এসে পড়ে। মিউন আর ব্যাগ নিয়ে যেতে পারে না। আসলে মিউন তার আঙ্কেলের কাছ থেকে টাকা না পেয়ে সে এটা করার সিদ্ধান্ত নেয়। এরপর আমাদের জিউনের অফিস দেখানো হয়, যেখানে জিউন ও তার বন্ধু বলে যেখানে জিউন তার বন্ধু মার্ডার মেয়েটির এক্স বয়ফ্রেন্ডের পরিচয় জানতে পারে, ও যার নাম ছিল ও জিনমিন। সে একজন স্কুল টিচার ছিল। সে আরো বলে সে জিউনের বাসার ঠিক সামনের বিল্ডিং এ থাকে। গত কদিনে যে দুইজন মার্ডার হয়েছিল সেই দুজনকেই সে চিনত। এটা শুনে জিন উইক তার ছবি দেখতে চায়। তখন ছবি দেখে সে বুঝতে পারে এই সেই ব্যক্তি হুনহেবের বাসার সিঁড়িতে দেখেছিল। ঠিক সেই মুহূর্তে জিউইকের ফোনে একটা কল আসে। এপাশ থেকে কেউ কিছু একটা বলে। তখন সে বন্ধুকে বলে, তুই আগে ওই এক্স বয়ফ্রেন্ডের বাড়িতে খোঁজ নিতে যা, আমি একটু পর আসছি। এটা বলে সে দ্রুত তার গাড়ি নিয়ে বের হয়ে যায়। তখন আমরা দেখি গাড়ির ভেতর থেকে তার বাবাকে কল দিতে থাকে, কিন্তু তার বাবা কল রিসিভ করছিল না। এর কিছুক্ষণ পর আমরা দেখি একটা হাসপাতালে আসে। তখন একটা নার্স তার কাছে এসে বলে, ওনার বাবাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। এটা শুনে সে এক দৌড়ে জিও হাসপাতালের ছাদে চলে যায়। সেখানে যে দেখে তার বাবা ছাদের রেলিং এর কাছে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে জিনুই ঠিকই জানতো তার বাবা কোথায় থাকতে পারে। যাই হোক, এরপর একটা নার্স এসে তার বাবাকে নিচে নিয়ে যায়। এদিকে জিউকের বন্ধু ওই মহিলাটির এক্স বয়ফ্রেন্ডের বাসায় আসে। সেখানে যে বাসার কলিং বেল দেয়, কিন্তু ভেতর থেকে কেউ সাড়া দেয় না। তখন সে দেখে দরজাটা খোলা। সে আস্তে করে রুমের ভিতরে চলে যায়। রুমটা অন্ধকার ছিল। সে একটা টর্চ লাইট জ্বালিয়ে আশপাশ দেখতে থাকে। এরপর সে একটা রুমে ঢুকে এবং সে দেখতে পারে দেয়ালের নিচ থেকে উপর পর্যন্ত অদ্ভুত লাল রঙের রাঙানো ছিল। মনে হচ্ছে লাল কিছু একটা উপরের দিকে উঠছে, এফলেনের মতো আর কি। এবং এক কোণে কিছু দড়ি এবং অদ্ভুত অদ্ভুত জিনিস। সেই মুহূর্তে জিউক তাকে কল দেয়। তার বন্ধু রুমের এই অদ্ভুত অবস্থার কথা তাকে বলে। তখন আমরা দেখি এই অদ্ভুত লোকটা তার পাশে দাঁড়িয়ে সব দেখছিল। যখন জিউকের বন্ধু বুঝতে পারে যে তার পাশে কেউ আছে, ঠিক তখন অদ্ভুত লোকটি তার উপর একটা রড দিয়ে আক্রমণ করে বসে। তখন জিউকের সাথে ফোন ডিসকানেক্ট হয়ে যায়। তখন আমরা দেখি জিউকের বন্ধু এবং ওই অদ্ভুত লোকটা দুজনে মারামারি করতে থাকে। সে জিউকের বন্ধুকে অজ্ঞান করে দেয় এবং একটা চেয়ারের সাথে বেঁধে নেয়। এরপর আমরা দেখি ওই লোকটা কালো হেলমেট এবং কালো ড্রেস পরে তার আসল রূপ ধারণ করে। এরপর সে হুনহেপের প্রতিবেশী মেয়েটির ঘরের দিকে যেতে থাকে। এটা আবার হুনহেপ জানালা দিয়ে দেখে ফেলে এবং সে ভয় পায়, কারণ ওই লোকটির মাথায় আগে দুইটা স্ট্যান্ড ছিল, কিন্তু এখন শুধু একটা স্ট্যান্ড রয়েছে। এটা ঠিক তখনই হয় যখন যার সাথে সে শারীরিক সম্পর্ক করেছে ওই ব্যক্তি যদি মারা যায়। হুনহেপ এটা দেখে বুঝতে পারে তার প্রতিবেশী বিপদে পড়তে যাচ্ছে। এটা দেখে সে তার হাতে একটা ছুরি নিয়ে প্রতিবেশী রুমের দিকে যেতে থাকে, কিন্তু সে অনেকদিন যাবৎ ঘর থেকে বের হয়নি। সে কারণে সে খুব অস্বস্তি অনুভব করছিল। সে হাঁটতে পারছিল না। সে হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে যায়। আমরা দেখি ওই সাইকো কিলারটা তার প্রতিবেশীর রুমে যায়। তাকে দেখে প্রতিবেশী মেয়েটি একটু ভয় পায়। আজকে তাকে দেখতে একটু অন্যরকম লাগছিল। সে আজকে চশমা পরে এসেছে। আসলে সেই চশমা দিয়ে হিনহাপের মতো একলান দেখতে পেত। সে মহিলার সামনে অদ্ভুত আচরণ করতে থাকে। এরপর আমরা দেখি এই কিলার হঠাৎ করে মেয়েটিকে সোফায় গলা টিপে ধরে। ঠিক তখন হুনহেপ হাতে ছুরি নিয়ে কাঁপতে কাঁপতে রুমে ঢুকে। তাকে দেখে সাইকো কিলার তাকে বলে, এটা নিচের নির্জন মেয়েটা না, তুমি কি আমাকে ছুরি দিয়ে আঘাত করবে? এই বলে সে হুনহেপের কাছে যায়। হুনহেপ তাকে কিছুই করতে পারে না। তখন কিলারটা হঠাৎ হুনহেপের হাত থেকে ছুরিটা নিয়ে তার পেটের ভেতর ঢুকিয়ে দেয়। তখন হুনহেপ মাটিতে পড়ে যায়। এরপর আমাদের দেখানো হয় জিউন ঘটনাস্থলে এসে পৌঁছায়। তখন সে হুনহেপের দরজার সামনে আসে এবং দেখতে পায় রুমের দরজাটা খোলা। সে আস্তে আস্তে রুমের ভেতর ঢুকে। এদিকে প্রতিবেশী মেয়েটি সাইকো কিলারকে লাথি দিয়ে নিচে ফেলে দেয় এবং হুনহেপের কাছে চলে আসে, কিন্তু সে আর উঠতে পারে না এবং তার লাথি খেয়ে কিলারের চশমাটা পড়ে যায়। তখন কিলারটা পাগলের মতো চশমা খুঁজছিল। আসলে চশমাটাই তার আসল শক্তি ছিল। আর এদিকে হুনহেপের জীবনের দরজা খোলা দেখে সে ভেতরে যায়। যে সে দেখতে পারে একটা দেয়ালে তদন্ত বিশ্লেষণের মতো কিছু একটা রয়েছে। মনে হচ্ছে সে অনেকদিন যাবৎ কিছু একটা মানে জানতে চেয়েছিল। ঠিক সেই মুহূর্তে সে পাশের বাসা থেকে চিৎকার শুনতে পায়। সে দৌড়ে ওই জানালার কাছে যায়, যে জানালাটা কার্ডবোর্ড দিয়ে ঢাকা ছিল। জিউন দেখতে পারে পাশের বাসায় কালো ড্রেস পরা ছেলেটা একটা মেয়ের সাথে ধস্তাধস্তি করছিল। তখন সে তার গুলিটা বের করে এবং ওই কিলারের দিকে তাক করে, কিন্তু সে গুলি করার জন্য কোনো অ্যাঙ্গেল পাচ্ছিল না। আর এদিকে আমরা দেখি হুনহেপের জ্ঞান ফিরে এসেছে। তখন আমরা দেখি কিলার প্রতিবেশী মেয়েটির গলা চেপে ধরেছে। তখন হুনহেপ আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে কিলারের কাছে আসে এবং তার হাতে থাকা ছুরি দিয়ে কিলারের পায়ে জোরে আঘাত। কিলারটি চিৎকার করে ওঠে এবং হুনহেপের উপর আক্রমণ করতে আসে। ঠিক সেই মুহূর্তে হুনহেপের বাসা থেকে জিউ কিলারকে গুলি করার একটা অ্যাঙ্গেল পেয়ে যায় এবং তাকে গুলি করে দেয়। ওই কিলারটা মরতে মরতে একটা কথাই বলছিল, এস লাইন, লাইনগুলো। এই কথাগুলো হুনহেপ শুনতে পায়।
এরপর আমরা দেখি এখানে পুলিশ অ্যাম্বুলেন্স আসে। এই লাইনগুলো তো শুধু আমি দেখতে পাই। এই কিলারটা কিভাবে দেখতে পেত? তখন তার কিলারের চশমাটার কথা মনে পড়ে। সে ভাবে সে হয়তো চশমাটার কারণে এই লাইনগুলো দেখতে পেত। এসব কিছু শেষে হুনেপ যখন বাসায় যাচ্ছিল তখন জিউ জিজ্ঞেস করে কে এই কিলার। তখন জিউন বলে তোমাকে আমি পরে বলবো। ঠিক সেই মুহূর্তে লিউক এখানে হাজির হয়। সে হুনেপকে বল তুমি কি রাত্রেও সানগ্লাস পরো? আসলে লিউক না জানলেও আমরা তো জানি সেখানেও রাত্রেও সানগ্লাস পরে আছে। যাই এরপর আমরা জিউকের বাসায় দেখতে পাই, যেখানে মিউন তার চাচার কাছে আবার টাকা চাই। তখন তার চাচা বলে আমি কি তোমার এটিএম মেশিন? টাকা দিয়ে কি করবে? তোমার কি হয়েছে? স্কুলে কি কোনো সমস্যা হয়েছে? কিন্তু মিউন তাকে কিছু বলে না। তখন জিউন এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সে আবার মিউনকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি ওই মেয়েটাকে কিভাবে চেনো? তারপর মিউন বলে ওই মেয়েটি আমার সাথে হাই স্কুলে পড়তো। ছোটবেলায় তার মা তার বাবাকে মেরে ফেলেছে। তুমি কি তা জানো না? আর এখানেই এপিসোড 1 শেষ হয় এক নাটকীয় দৃশ্য দিয়ে। অ্যাসলেনের প্রথম এপিসোড ছিল থ্রিল, মিস্ট্রি আর মনোবিজ্ঞানের এক চমৎকার মিশেল। আপনার কি মনে হয় হুনহেপ কি তার ক্ষমতা ব্যবহার করে সত্যি উদ্ধার করবে, নাকি এই লাইন তাকে আরও গভীর অন্ধকারে নিয়ে যাবে? আগামী এপিসোডের দেখার জন্য সাবস্ক্রাইব করুন এমএস সিনেমাবাজ। লাইক দিন আর মতামত দিন। আপনি কি করতে যদি এমন চশমা পেতেন? কমেন্ট ডাউন বিলো।